বিল্টুদা, ফুচকাটা কিন্তু দারুণ মেখেছো। আমার এই ঠান্ডার মধ্যেও একেবারে গরম লেগে গেল। দেখো কপাল থেকে কেমন ঘাম ঝরছে দেখো। তার জন্যই তো আমি শীতকালে ফুচকা খেতে এত ভালোবাসি। হ্যাঁ ঠিক কথা, আমারও খুব গরম লাগছে। আমি এবার সোয়েটারটা খুলে রাখি, কারণ সোয়েটার পরে থাকলে আমি বেশি করে ফুচকা খেতে পারবো না, পেট গরম হয়ে যাবে। এই বলে তানিয়া এবং তিয়াশা দুজনেই নিজেদের গা থেকে সোয়েটার খুলে দেয় আর তারা বেশি বেশি করে ফুচকা খেতে থাকে। এমন সময় তাদের পাশের বাড়ির শিল্পী সেই ফুচকার দোকানে আসে, আর তখনই ননদ বৌদি দুজনে শিল্পীকে দেখা মাত্রই রেগে যায়, কারণ শিল্পী অনেক বড় বড় কথা বলে আর সবসময় তিয়াশা ও তানিয়াকে ছোট করে। ওই দেখো ননদ বৌদি দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন ফুচকা খাচ্ছে দেখো। তোরা আমাকে ফলো করছিস বল, তা না হলে আমি যেখানে যাই তোদের সঙ্গে দেখা হয় কেন বলতো? ভুল কথা বলছো শিল্পীদি, তোমাকে মোটেই আমরা ফলো করি না, বরঞ্চ আমরা যেখানে যাই তুমি সেখানে চলে আসো। আর ভাগ্যিস তোমাকে এই ফুচকার দোকানের খোঁজ দিয়েছিলাম, তা না হলে তুমি তো জানতেই না যে বিল্টুদা এত ভালো ফুচকা বিক্রি করে। এই চুপ কর, তোরা যে সেদিনকে আমার দেখা দেখি আমার পরিচিত দোকানে শাড়ি কিনতে গিয়েছিলি, তার বেলা আমি কি কিছু বলেছি? সব সময় তো আমাকে নকল করিস। বিল্টুদা, ওদেরকে অনেক ফুচকা খাইয়েছো, এবার আমার জন্য ঝাল ছাড়া আলু মাখো তো, আমি ফুচকা খাবো। এই শুনে বিল্টুদা ঝাল ছাড়া আলু মাখতে শুরু করে আর শিল্পীও ফুচকা খেতে শুরু করে দেয়। কিন্তু অন্যদিকে ননদ বৌদির ফুচকা খাওয়া হয়ে গেলে তারা হাতে শাল সোয়েটার নিয়ে বাড়িতে ফিরে যায়। আর এমন সময় বাড়ির দরজায় বিপাশা দেবী দাঁড়িয়ে থাকে। বৌমা, তুমি রাত্রিবেলা রান্না কখন করবে শুনি? সারা সন্ধ্যাবেলা আমার মেয়েটাকে নিয়ে বাইরে ঘুরে বেড়ালে আর ফুচকা খেয়ে বাড়িতে ঢুকছো। সংসারের দিকে তোমার তো কোনো খেয়াল নেই। আমার মেয়েটাকে তুমি একেবারে নষ্ট করে দিচ্ছ। কতবার বলেছি এরকম বেশি বেশি ফুচকা খাওয়ার অভ্যাস ছেড়ে দাও, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না। চুপ করুন মা, আপনার মেয়ে কি বাচ্চা নাকি যে আমি ওকে ললিপপ দেখিয়ে ফুচকা খেতে নিয়ে যাব? ও আমার মতো ফুচকা খেতে ভালোবাসে, তাই আমার সঙ্গে ফুচকা খেতে গিয়েছিল, এতে আমার দোষ কোথায় শুনি? একদম বাজে কথা বলো না। আর হ্যাঁ, তোমাদের এত গরম যে গায়ের শাল সোয়েটার খুলে ফেলেছো। এবার যখন ঠান্ডা লাগবে তখন কিন্তু আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না। যাও এখন রান্নাঘরে গিয়ে আমাদের জন্য ডিনার তৈরি করো। শাশুড়ি মায়ের কথা শুনে তিয়াশা কিছুতেই রান্নাঘরে যেতে চায় না, কারণ ঠান্ডার মধ্যে তার হাত একেবারে জমে যায়। আর এমন সময় তানিয়া তার ব্যাগ থেকে বড় বড় দুটো ফুচকার প্যাকেট বের করে আর সে সবার জন্য ডিনার হিসেবে ফুচকা তৈরি করবে ভাবে। এমন সময় তানিয়া বলে, মা, আমি আর বৌদি বেশি বেশি করে ফুচকা খেয়ে এসেছি, তাই আমাদের পেটে একদম খিদে নেই। আর দাদা যেহেতু কাজের জন্য বাইরে গেছে, বাড়িতে তুমি একাই আছো, তাই তোমার জন্য রান্না করার কোনো মানেই হয় না। তুমি ফুচকা খেয়ে ঘুমিয়ে পড়ো। এই দেখো তোমার জন্য কিন্তু ফুচকা নিয়ে এসেছি। আমি এখন রাত্রিবেলা ফুচকা খেয়ে ঘুমাবো? শীতের এত বড় রাত, মাঝরাতে আমার তো খিদে পেয়ে যাবে, সুতরাং আমি কিছুতেই ফুচকা খেয়ে ঘুমাবো না। আপনার যদি মাঝরাতে খিদে পেয়ে যায় তাহলে আপনি ঘুম থেকে উঠে আবার ফুচকা খেয়ে নেবেন, কারণ এই প্যাকেটের মধ্যে অনেক ফুচকা আছে, সবকটা তো আপনি একেবারে খেতে পারবেন না। এই বলে ননদ বৌদি দুজনে বিপাশা দেবীর হাতে ফুচকার প্যাকেট ধরিয়ে চলে যায়। আর সেদিন সত্যি সত্যি রাত্রিবেলা তিয়াশা কোনো খাবার রান্না করে না, যার ফলে বিপাশা দেবী বাধ্য হয়ে রাত্রিবেলা ফুচকা খেয়ে ঘুমাতে চলে যায়। আর মাঝরাতে যখন তার খিদে পায় তখন ফ্রিজেও কোনো খাবার থাকে না। এভাবেই দেখতে দেখতে শীতকালে কিছুদিন কাটে। আর একদিন ননদ বৌদি দুজনে অনলাইনে কোথায় ভালো ফুচকা পাওয়া যায় সেরকম জায়গার খোঁজ করতে শুরু করে। বৌদি, এই দেখো, এই সেন্ট্রাল পার্কে একটা ফুচকা ফেস্টিভ্যাল হচ্ছে, শীতকালের সব থেকে বড় ফেস্টিভ্যাল। চলো আমি আর তুমি আজকে গিয়ে ঘুরে আসি আর বেশি বেশি করে ফুচকা খেয়ে আসি। হ্যাঁ চলো, আমি শুনেছি ওখানে নাকি ফুচকা কম্পিটিশন হয়, আর যে বেশি ফুচকা খেতে পারবে তাকে অনেকগুলো ভালো ভালো গিফট দেওয়া হবে, আর সেই গিফট কিন্তু খুবই দামি। এই শুনে তানিয়া খুবই খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যেই ননদ বৌদি দুজনে সেজে গুজে ফুচকা খাওয়ার জন্য সেন্ট্রাল পার্কে চলে যায়। আর সেখানে গিয়ে তারা দেখে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফুচকা বিক্রি হচ্ছে। আর এত রকমের ফুচকা দেখে তারা কিছুতেই লোভ সামলাতে পারে না, আর তারা বেশি বেশি করে বিভিন্ন রকম ফুচকা খেতে শুরু করে দেয়। তানিয়া, এত বেশি বেশি ফুচকা খেও না, কারণ কিছুক্ষণ পরে ফুচকার কম্পিটিশন শুরু হবে, আর তখন আমরা বেশি ফুচকা খেতে না পারলে কিন্তু জিততে পারবো না। তিয়াশার কথা শুনে তানিয়া আর বেশি ফুচকা খায় না। আর কিছুক্ষণের মধ্যেই ফুচকার কম্পিটিশন শুরু হয়ে যায়। আর সেই কম্পিটিশনে শিল্পীকে দেখে তারা দুজনেই খুবই অবাক হয়, কারণ শিল্পীও উপহার জেতার জন্য সেই ফুচকা কম্পিটিশনে নাম নথিভুক্ত করে। আর সেই কম্পিটিশনে উপহার হিসেবে শহরের বড় বড় হিরো হিরোইনদের সঙ্গে ফটো তোলার সুযোগ দেওয়া হয়।
ও মাই গড বৌদি, এই কম্পিটিশনে জিততে পারলে আমরা আমাদের ফেভারিট হিরো হিরোইনদের সঙ্গে ফটো তুলতে পারবো আর অটোগ্রাফ পাবো। আমাদের কিন্তু যে করেই হোক এই কম্পিটিশনটা জিততেই হবে। সেসব তো ঠিক আছে, কিন্তু দেখেছো ওই বদমাই শিল্পী ঠিক গন্ধ শুকে শুকে এখানে চলে এসেছে। অসভ্য মেয়ে একটা, এই জন্য আমার ওকে একদম পছন্দ হয় না। আর দেখো, উপহার জেতার জন্য আমাদের সঙ্গে কম্পিটিশনে নাম লেখাবে। এই বলতে না বলতে শিল্পী কম্পিটিশনে ফুচকা খাওয়ার জন্য চলে আসে। আর কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে বেশি বেশি ফুচকা খেতে শুরু করে দেয়। কিন্তু শিল্পী যেহেতু ঝাল ফুচকা খেতে পারে না, তাই সে ঝাল ছাড়া আলু দিয়ে ফুচকা খায়। আর যেহেতু তানিয়া এবং তিয়াশা ভীষণ পরিমাণে লঙ্কা দিয়ে ফুচকা খায়, তাই তারা চাইলেও বেশি ফুচকা খেতে পারে না। আর এভাবেই শিল্পী সবার থেকে বেশি ফুচকা খেয়ে সেই কম্পিটিশনে জিতে যায়। বৌদি, এটা কি করে সম্ভব? ওই শিল্পী তো কদিন আগেই ফুচকা খেতে শিখেছে। ওকে তো বিল্টুর দোকান চিনিয়ে আমরাই ফুচকা খাওয়া শিখিয়েছিলাম, আর আজকেও আমাদেরকে কম্পিটিশনে হারিয়ে দিল। এভাবে তিয়াশা এবং তানিয়া দুজনেই শিল্পার উপর রেগে যায়। আর এমন সময় তারা বিচারকদের সঙ্গে কথা বলতে যায়। এটা কি করে সম্ভব? আমরা ভালো করেই দেখেছি, ওই শিল্পী কিন্তু সব ঝাল ছাড়া আলু দিয়ে ফুচকা খেয়েছে। আর ঝাল ছাড়া আলু দিয়ে যদি কেউ ফুচকা খায়, তাহলে তো সেই কম্পিটিশন জিতবে স্বাভাবিক। সত্যি আপনারা কিন্তু এরকম করতে পারেন না। আমরা বেশি বেশি ঝাল দিয়ে ফুচকা খেয়েছি, সেই উপহার কিন্তু আমাদের দেওয়া উচিত। না না, ফুচকা কম্পিটিশনের ক্ষেত্রে ওইরকম কোনো ব্যাপার নেই। যে ঝাল ফুচকা খেতে পছন্দ করে না, সে ঝাল ছাড়াই খেতে পারে। এমন সময় সেখানে শিল্পী চলে আসে। আর সে ননদ বৌদি দুজনকেই ব্যঙ্গ করতে শুরু করে। এমনকি সে নিজের পছন্দের হিরো হিরোইনদের সঙ্গে ফটো তোলে এবং সেই সাথে অটোগ্রাফ নেয়। আমি আজকে ভীষণ খুশি, আমি তোদেরকে ফুচকার কম্পিটিশনে হারিয়ে দিয়েছি। আমি পুরো পাড়ায় এই বিষয়টা জানিয়ে দেব। আর দেখ, ভালো করে দেখ, আমি এই সুন্দর ফটোটা আমার ড্রয়িং রুমে বাঁধিয়ে রাখবো। এই বলে শিল্পী সেখান থেকে আনন্দ করতে করতে চলে যায়। আর অন্যদিকে ননদ বৌদি মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। আর বেশ কিছুদিন ধরে তাদের খুব মন খারাপ থাকে। তাই একদিন মন ভালো করার জন্য শীতের সন্ধ্যাবেলা তারা বিল্টুর দোকানে ফুচকা খেতে চলে যায়। না না, আমি তোমাদেরকে ফুচকা দিতে পারবো না। তোমরা একেবারে নাম ডুবিয়ে দিয়ে এসেছো। তোমরা প্রথম থেকে তোমার দোকানে বেশি বেশি ফুচকা খেতে, আর কম্পিটিশনে হেরে গেলে। আমি শিল্পীদের কাছ থেকে সব শুনেছি। তুমি আমাদেরকে এরকম করে বলতে পারলে বিল্টুদা? তোমার মেন কাস্টমার কিন্তু আমরা। শীতকালে সবাই যেখানে ফিশ ফ্রাই, পকোড়া, কচুরি খাই, সেখানে আমরা বেশি বেশি করে তোমার কাছে ফুচকা খাই, আর তুমি আমাদেরকে কথা শোনাচ্ছ। কি করবো বলো দিদি? এখন শিল্পীতে যেহেতু কম্পিটিশনে জিতে গেছে, তাই শিল্পীতে যদি আমার দোকান থেকে বেশি বেশি ফুচকা খাই, তাহলে আমার কাস্টমার অনেক বেড়ে যাবে। তাই আমি তোমাদেরকে আর ফুচকা খাওয়াবো না, কেননা তোমরা হিরো পার্টি। বিল্টুদার কথা শুনে তানিয়া এবং তিয়াশা খুবই রেগে যায়। তাই তারা তখনই ফুচকার দোকান থেকে চলে যায়। আর এমন সময় শিল্পীর উপর তাদের দুজনের খুবই রাগ হয়। তাই তারা ঠিক করে শিল্পীর উপর তারা বদলা নেবে, কারণ এই শীতকালে শিল্পীর জন্য তাদের বিল্টুদার দোকান থেকে ফুচকা খাওয়া বন্ধ হয়ে গেছে। বৌদি, আমাদের তো বাইরে ফুচকা খাওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু আজকে সকালে দাদা বাজার থেকে কড়াইশুটির কচুরি বানানোর জন্য অনেক ময়দা কিনে নিয়ে এসেছে। তাই চলো আজকে আমি আর তুমি দুজনে মিলে ময়দা দিয়ে বাড়িতেই ফুচকা বানাই। হ্যাঁ, আমার তো ফুচকার জন্য মনটা কেমন করছে। আর আজকে শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে, এই শীত কাটানোর জন্য ঝাল ঝাল ফুচকা খেতেই হবে। এই বলে তানিয়া এবং তিয়াশা বেশি বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে ফুচকা তৈরি করার জন্য ময়দা মাখে। আর কিছুক্ষণের মধ্যেই ফুচকা তৈরি করার পর তারা দুজনে একেবারে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং গুঁড়ো লঙ্কা দিয়ে ফুচকা খায়। আর ঠিক এমন সময় তাদের বাড়িতে শিল্পী আসে। আর তাকে দেখা মাত্রই ননদ বৌদি দুজনেই খুবই রেগে যায়। এই দেখ, আজকে আমার জীবনের সব থেকে বড় দিন, তাই সেই খুশির আনন্দ আমি তোদের সঙ্গে শেয়ার করতে এসেছি। রেডিমেড ফুচকা কোম্পানির তরফ থেকে আমাকে ফোন করেছিল, আর ওদের ফুচকার মুখ্য মুখ ওরা আমাকে করতে চায়। তানিয়া, তিয়াশা, তোরা বরাবর এটাই তো হতে চেয়েছিলিস, তাই না? কিন্তু দেখিস, এখন যেন আমার উপর হিংসা করিস না তোরা। না না শিল্পীদি, আমরা ভেবেছি তোমার সঙ্গে আর কোনো রকম হিংসা করব না। আর তুমি কত ভালো, কি সুন্দর বেশি বেশি ফুচকা খেয়ে কম্পিটিশন জিতে গেলে, সেটার জন্য আমরা কিন্তু খুব খুশি হয়েছি। আচ্ছা চলো, আমরা এখন একটা ফটো তুলি, ফেসবুকে আপলোড করব। এই কথা শুনে শিল্পীর হঠাৎ করে মন গলে যায়। আর সে তখনই ননদ বৌদির সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে। আর এমন সময় তিয়াশা এবং তানিয়া দুজনেই শিল্পীর অনেক অনেক প্রশংসা করে, যার ফলে শিল্পী খুবই খুশি হয়। আর কিছুক্ষণ পর শিল্পী যখন বাড়িতে ফিরে যাবে, এমন সময় তুমি এমন ভাবে চলে যাবে শিল্পী? দেখো আমরা কতগুলো ফুচকা বানিয়েছি, আর আজকে যেহেতু আমাদের বন্ধুত্ব হয়ে গেল, তাই তুমি অন্তত আমাদের সঙ্গে বসে কয়েকটা ফুচকা খেয়ে যাও। আর এই ফুচকাগুলো একদমই কিন্তু ঝাল ছাড়া, তোমার খেতে কোনো কষ্ট হবে না, প্লিজ না করো না।
তোরা যখন বারবার বলছিস তখন আমি কি করে না করতে পারি বল। আর আজকে তোদের এত মিষ্টি ব্যবহার দেখে সত্যি আমি খুব খুশি। এবার থেকে আমি আমার টাকা দিয়ে তোদেরকে ফুচকা কিনে খাওয়াবো। চল একসঙ্গে 3 জনে মিলে ফুচকা খাই। এই কথা শুনে তিয়াশা এবং তানিয়া দুজনেই খুবই খুশি হয়। আর তারা শিল্পীকে এমন ফুচকা দেয় যেখানে প্রচুর প্রচুর পরিমাণে ঝাল থাকে, কিন্তু শিল্পী কিছুই বুঝতে পারে না। তাই সে আহাল্লাতে আটখানা হয়ে ফুচকা খেতে শুরু করে। আর মাত্র 2টো ফুচকা খাওয়ার পরেই শিল্পীর প্রচন্ড পরিমাণে গরম লাগে আর সে কিছুতেই সেখানে বসতে পারে না। আর প্রচন্ড পরিমাণে ঝালের চোটে তার জিভ একেবারে জ্বলে পুড়ে যায়। এমন সময় শিল্পী দরদর করে ঘামতে থাকে। ওরে বাবা গো, মরে গেলাম, আমাকে কেউ বাঁচাও। ঝাল ঝাল, ওরে বাবারে কি ঝাল! এত ঝাল ফুচকা আমি বাবার জন্মেও খাইনি। তোরা ইচ্ছা করে আমাকে এরকম ফুচকা খাইয়েছিস, তাই তো? ওরে বাবারে, আমাকে কেউ বাঁচাও, দয়া করে জল দাও। শিল্পী এরকম চিৎকার করলেও তিয়াশা এবং তানিয়া তাকে এক ফোঁটা জল পর্যন্ত খেতে দেয় না, যার ফলে শিল্পী সেখানে আর এক মুহূর্ত বসতে পারে না। সে তখনই বাইরে গিয়ে পাতকুয়ো থেকে জল তুলে খেতে শুরু করে, কিন্তু তবুও তার ঝাল কিছুতেই কমতে চায় না। আর এমন সময় শীতের মধ্যে ঝাল থেকে বাঁচার জন্য সে পাতকুয়োর জলে ঝাঁপ দেয়। আর এভাবে যখন ঝালের পরিমাণ কমে আসে তখন সে কোনো রকমে পাতকুয়োর সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। বেশ হয়েছে আমাদের সঙ্গে বদমাইশি করা। এরপর কোনোদিন ফুচকা খাওয়ার আগে ও আমাদের কথা মনে করবে আর ও কোনোদিনও ফুচকা খেতে চাইবে না। একদম ঠিক বলেছ, বেশি বড় বড় কথা। আমরা একদম উচিত শাস্তি দিয়েছি। ঝাল কম ফুচকা খেয়ে কম্পিটিশনে জিতে নেওয়া খুব সহজ। এবার আর ফুচকা খেতে হবে না। হ্যাঁ, সেদিনের পর থেকে শিল্পী সত্যি সত্যি ফুচকা দেখলে একেবারে 10 হাত দূরে থাকে, কারণ তার পাতকুয়োতে ঝাঁপ দেওয়ার কথা মনে পড়ে যায় আর সে কখনো ফুচকা খেতে চায় না। অন্যদিকে তানিয়া এবং তিয়াশা আবার বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে দেয়। আর যখনই কোথাও ফুচকা কম্পিটিশন হয় তখনই তারা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে আর সেই কম্পিটিশনে জেতার পর ননদ বৌদি পুরস্কার নিয়ে আসে। এভাবেই তারা হাসি খুশি বসবাস করতে থাকে। মধুমিতা দেবী এবং রমেশ বাবু তাদের 2 মেয়ে অনুষ্কা এবং তনুশ্রীর সঙ্গে বাস করত। তাদের 2 মেয়ের মধ্যে অনুষ্কার গায়ের রং খুবই কালো ছিল, অন্যদিকে তনুশ্রী দেখতে খুবই ফর্সা ও সুন্দরী ছিল। অনুষ্কা কালো হলেও সে সংসারের কাজকর্ম এবং রান্নাবান্নার দিক থেকে সবসময় তার বোনের চেয়ে এগিয়ে থাকত। সে খুবই ভালো রান্না করতে পারত, কিন্তু সে কালো হওয়ায় তাকে কেউ বিয়ে করতে চাইতো না। তাই তার বাবা মা সবসময় তাকে নিয়ে খুব চিন্তা করত। একদিন তার বাবা মা অনুষ্কার বিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি এঁটে ফেলে। শুভঙ্কর তার মা চামিনী দেবীর সঙ্গে অনুষ্কাকে দেখতে এসেছিল, কিন্তু অনুষ্কার বাবা মা অনুষ্কার বদলে তনুশ্রীকে ছেলেপক্ষের সামনে হাজির করেছিল। তনুশ্রী দেখতে খুবই সুন্দর হওয়ায় শুভঙ্কর এবং তার মা তাকে পছন্দ করে ফেলে। বিয়ের দিন, বাবা মা, তোমরা এটা ভুল করছো। ওরা আমাকে পছন্দ করেনি, ওরা তো তনুশ্রীকে পছন্দ করেছে। ওরা তো আমাকে দেখেইনি, আর এখন তনুশ্রীর জায়গায় আমাকে বিয়ে করতে বলছো তোমরা? এটা অনেক বড় অন্যায়। আরে তুই চিন্তা করছিস কেন? কিচ্ছু হবে না। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও তো নেই। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তুই দেখতে কালো হলেও তুই তো সংসারের সব কাজ ভালো মতো করতে পারিস, আর সবচেয়ে বড় কথা তুই খুবই ভালো রান্না করতে পারিস। বিয়ের পর সহজেই ভালো ভালো খাবার রান্না করে ওদের মন জয় করে নিতে পারবি। না বাবা, সবকিছু এত সহজে হয় না। তোমরা প্লিজ এরকম করো না। ওরা যদি পরে আমাকে স্বীকার না করে তাহলে কি হবে? তাহলে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। এখনো সময় আছে, চলো আমরা সত্যি কথাটা ওদের বলে দিই। না, তুই যদি এমন কিছু করিস তাহলে কিন্তু তুই আমাদের মরা মুখ দেখবি। তুই দেখতে কালো হলেও তুই সব দিক থেকে গুণবতী, তাই বিয়ের পর কোনো অসুবিধা হবে না। একবার বিয়ে হয়ে গেলে কেউ কিচ্ছু করতে পারবে না। অনুষ্কা তার বাবা মায়ের কথা শুনে বাধ্য হয়ে শুভঙ্করের সঙ্গে বিয়ের পিঁড়িতে গিয়ে বসে পড়ে। বিয়ের সময় অনুষ্কার মুখ ওড়না দিয়ে ঢাকা থাকায় ছেলেপক্ষ কিছু বুঝতে পারে না, কিন্তু বিয়ের পর রাত্রিবেলা শুভঙ্কর যখন অনুষ্কার মুখের ঘোমটা খোলে তখন সে অবাক হয়ে যায়। এ বাবা, কে তুমি? অনুষ্কা কোথায়? কে তুমি বলো? তুমি এখানে কিভাবে এলে? অনুষ্কা খুবই সাদাসিধে এবং কোমল প্রকৃতির ছিল। সে ভয়ে ভয়ে বলে, আমার নামই অনুষ্কা, আর আমার সঙ্গেই তোমার বিয়ে হয়েছে। না, এটা হতে পারে না। বিয়ের আগে আমি অনুষ্কাকে ভালো করেই দেখেছিলাম। অনুষ্কা দেখতে অনেক বেশি ফর্সা ও সুন্দর ছিল। তুমি অনুষ্কা কিছুতেই হতে পারো না। আমাকে ক্ষমা করে দাও, এতে আমার কোনো দোষ নেই। আসলে আমার বাবা মা বিয়ের আগে আমার বদলে আমার ফর্সা সুন্দর বোনকে তোমাদের দেখিয়েছিল, আর বিয়ের সময় আমার বোনকে সরিয়ে আমাকে মণ্ডপে বসিয়ে দেওয়া হয়েছিল।
কিন্তু বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, আমি সবটাই বাধ্য হয়ে করেছি। এটা শুনে শুভঙ্কর খুবই রেগে যায়। সে অনেক জোরে জোরে চেঁচাতে শুরু করে। তার চেঁচামেচির আওয়াজ পেয়ে সেখানে তার মাও ছুটে আসে। যামিনী দেবীও অনুষ্কাকে দেখে চমকে ওঠে। দেখো মা, আমাদের সঙ্গে কত বড় অন্যায় করা হয়েছে। ফর্সা মেয়েকে দেখিয়ে আমার সঙ্গে কালো মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। এরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শুভঙ্কর এবং তার মা অনেক রেগে গিয়ে অনুষ্কাকে খুব মারধর করে। শুধু তাই নয়, অনুষ্কাকে তারা তাদের ঘরে জায়গা দেয় না। তাই অনুষ্কা সারা রাত দরজার বাইরে বসেই রাত কাটায়। পরের দিন সকালবেলা শুভঙ্কর এবং তার মা অনুষ্কার বাবা মায়ের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে তাদের বাড়িতে বড় বড় তালা লাগানো আছে। তারা সবাই খুবই রেগে যায়। তারা বাড়ি ফিরে এসে দেখে অনুষ্কা নানান রকমের খাবার রান্না করে টেবিলের উপর সাজিয়ে রেখেছে। এই দেখে শুভঙ্কর এবং তার মা আরো বেশি রেগে যায়। বিয়ের পর আজকে আমার প্রথম রান্না, তাই আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করেছি। আপনারা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার বাবা আমাকে বলেছে আমি দেখতে কালো, তাতে কি হয়েছে, আমি তো ভালো রান্না করতে পারি। তাই আমি আমার হাতের রান্না খাইয়ে সবার মন জয় করে নিতে পারবো। এই মেয়ে, তুই কি আমাদের সঙ্গে ফজলামি করছিস? তোর হাতের রান্না খেয়ে আমরা তোর গুণগান করতে শুরু করব? তুই ভাবলি কি করে যে তোর মতো কালো মেয়ের হাতের রান্না আমরা খাবো? তোকে দেখেই তো আমার ঘৃণা করছে। আর তোর হাতের রান্না খাওয়া তো দূরের কথা, আর তোকে সাহস কে দিল আমার রান্নাঘরে প্রবেশ করার? মা, এই খাবারগুলো ফেলে দাও। আমি না খেয়ে মরে যাব তাও ভালো, কিন্তু কোনোদিন ওই কালির হাতে রান্না করা খাবার স্পর্শ করব না আমি। যামিনী দেবী অনুষ্কার রান্না করা সমস্ত খাবার ডাস্টবিনে ফেলে দেয়। তারা আরো একবার অনুষ্কাকে খুব মারধর করে এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অনুষ্কা অসহায় হয়ে পড়ে। সে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে। সে তার বাবা মায়েরও কোনো সন্ধান পায় না। বেশ কয়েকদিন না খেয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে ভীষণ পরিমাণে দুর্বল হয়ে পড়েছিল। একদিন তাকে একটা আশ্রমের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ওই আশ্রমের কিছু মহিলারা তাকে দেখতে পেয়ে আশ্রমে তুলে নিয়ে যায়। অনুষ্কাকে তারা ডাক্তার দেখায় এবং তাকে পেট ভরে খাবারও খাওয়ায়। অনুষ্কা তার জীবনের দুঃখের কথাগুলো আশ্রমের মহিলাদের সঙ্গে শেয়ার করে। তোর মতো আমাদের কপালও খুব খারাপ। আমাদেরকেও আমাদের শ্বশুর বাড়ি থেকে নানান কারণে বিতাড়িত করা হয়েছে। আমরা আশ্রমে থেকেই আমাদের জীবন কাটাচ্ছি। তুই আজ থেকে আমাদের সঙ্গেই থাকবি। আজ থেকে আমরাই তোর দিদির মতো। আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমাকে এখানেই থাকতে হবে। কিন্তু আমি জীবনে কিছু একটা করতে চাই। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আমার আলাদা একটা পরিচয় তৈরি করতে চাই। আমি দেখতে কালো, আর আমার মধ্যে একটা মাত্রই গুণ আছে, আমি শুধু ভালো রান্না করতে পারি। এছাড়া আমি কোনো কাজই ভালো করে পারি না। মানে তুই কি করবি বলে ঠিক করেছিস? আমি একটা ছোট করে হোটেল অথবা ধাবা খুলতে চাই। জীবনে তো একটা কিছু করতেই হবে। এভাবে শুধু শুধু লক্ষ্য ছাড়া জীবন কিভাবে কাটাবো? তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু ধাবা অথবা হোটেল খোলার জন্য তো অনেক টাকার দরকার। আমরা তো এখানে যারা আছি তারা বেশিরভাগ বেকার। আমরা টাকা ইনকাম করি না। এই সংস্থার মালিকই আমাদের ভরণ পোষণের খরচ বহন করে। তবে আমরা আমাদের সংস্থার মালিক আর অন্যান্য সংস্থার সঙ্গে কথা বলবো, যাতে তোকে তারা সাহায্য করে আর তুই একটা ধাবা খুলতে পারিস। কিছুদিনের মধ্যেই আশ্রমের মহিলাদের সহযোগিতায় অনুষ্কা একটা ছোট ধাবা খোলে। অনুষ্কা সেই ধাবাটার নাম রাখে কালো মেয়ের রান্নাঘর। অনুষ্কার সেই ধাবায় আশ্রমের অন্যান্য মহিলারাও কাজ করতে শুরু করে। অনুষ্কার হাতের রান্না সত্যি সত্যি খুবই সুস্বাদু হতো। তাই তার তৈরি করা খাবার খেয়ে সকলেই খুবই প্রশংসা করত। কয়েক মাসের মধ্যেই তার কঠোর পরিশ্রমের ফলে ধাবার উন্নতি হতে থাকে। অনুষ্কা অনাথ আশ্রমের অনাথ বাচ্চাদের জন্য সপ্তাহে একদিন করে নিজের হাতে রান্না করে খাবার পাঠাতো। অনাথ আশ্রমের বাচ্চারা তার রান্না করা খাবার খুবই তৃপ্তি করে খেত। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। অনুষ্কার ধাবার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। একদিন শুভঙ্কর যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করত, সেই কোম্পানির বস মিস্টার হরিশ্চন্দ্র বাবু শুভঙ্করকে বলে, কদিন ধরে নিউজে কালো মেয়ের ধাবা নামে একটা খাবারের খবর শুনেছি ওই ধাবার খাবার নাকি খুবই ভালো খেতে। চলো আজকে তুমি আর আমি কালো মেয়ের ধাবা থেকে দুপুরের লাঞ্চটা সেরে আসি। হ্যাঁ স্যার, আমি ধাবাটার নাম শুনেছি। চলুন একবার গিয়ে দেখাই যাক না কেমন হয়। শুভঙ্করের বস মিস্টার হরিশ্চন্দ্র একজন যুবক অবিবাহিত ছেলে ছিল। তার বাবার মৃত্যুর পর সে তাদের কোম্পানির উত্তরাধিকার পেয়েছিল। মিস্টার হরিশ্চন্দ্র অনেক ধনী হলেও তার মধ্যে বিন্দুমাত্র অহংকার ছিল না। সে খুবই মিশুকে এবং সরল প্রকৃতির ছিল। শুভঙ্করের সঙ্গে মিস্টার হরিশ্চন্দ্র কালো মেয়ের ধাবায় যায় এবং সেখানে গিয়ে তারা মেনু কার্ড দেখে
নানান রকমের ইউনিক খাবার অর্ডার করে খায়। সত্যি এত সুস্বাদু খাবার আমি আগে কখনোই খাইনি। উফ, দারুণ খেতে, দারুণ দারুণ। হ্যাঁ স্যার, খাবারগুলো সত্যি খুবই টেস্টি। যতই খাচ্ছি মনে হচ্ছে যেন আরো খাই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, ধাবাটার নাম কেমন অদ্ভুত না, কালো মেয়ের ধাবা। আমার মনে হচ্ছে এই ধাবার মালিক নিশ্চয়ই কোনো কালো মেয়ে হবে। সে কালো হোক কিংবা ফর্সা, যে খাবার রান্না করেছে আমি তার সঙ্গে অবশ্যই একবার দেখা করতে চাই। চলো শুভঙ্কর, দেখি এই ধাবার মালিককে পাওয়া যায় কিনা। এই বলে মিস্টার হরিশ্চন্দ্র শুভঙ্করের সঙ্গে ধাবার ভেতরে যায়। সেখানে গিয়ে শুভঙ্কর অনুষ্কাকে দেখে অবাক হয়ে যায়। রঞ্জনা দিদি, উপরওয়ালার কৃপায় আমাদের ধাবার উন্নতি অনেক বেড়েছে। আমি আগে অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য সপ্তাহে একদিন করে বিনামূল্যে খাবার পাঠাতাম। আমি ঠিক করেছি কাল থেকে আমি প্রত্যেক দিন অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য খাবার পাঠাবো। আর হ্যাঁ, আমার ধাবার সামনে অনেকগুলো গরিব অসহায় ভিক্ষুকরা বসে থাকে, আমি ওদেরও খাওয়ানোর ব্যবস্থা করব। সত্যি অনুষ্কা, তোর মতো মানুষ এই পৃথিবীতে খুবই কম আছে। তুই অন্য মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারিস না, তাই না বল? ধাবাটা খোলার পর থেকে আমি দেখেছি তুই শুধু গরিব অসহায়দের কথাই ভেবে চলেছিস। নিজের জন্য এবার কিছু ভাব অন্তত। নিজের জন্য কি ভাববো? নিজের জন্য ভাবা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। যতদিন বেঁচে থাকবো আমি শুধু সমাজের অসহায় মানুষদের সেবা করে যাব। উপরওয়ালা আমাকে একটা ভালো গুণ দিয়েছে, আমি ভালো রান্না করতে পারি। আমি নিজের হাতে রান্না করে অসহায় মানুষদের খাইয়ে আলাদাই একটা সুখ লাভ করি। অনুষ্কার কথাগুলো শুনে মিস্টার হরিশ্চন্দ্র অনুষ্কাকে খুবই পছন্দ করে ফেলে। শুভঙ্কর, আমি জীবনে এমনই একটা মেয়েকে খুঁজছিলাম। এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। এই মেয়েটার মন খুব সুন্দর। এরকম সুন্দর মনের মানুষ পৃথিবীতে আর একটাও আসে বলে আমার তো মনে হয় না। কি হলো শুভঙ্কর, হাঁ করে কি দেখছো? কিছু বলছো না যে? স্যার, মেয়েটার মন সুন্দর কিনা জানি না, কিন্তু মেয়েটা তো দেখতে খুবই কালো। আপনি এরকম একটা কালো মেয়েকে পছন্দ করবেন আমি কোনোদিনও ভাবিনি। কালো তাতে কি হয়েছে? আমি গায়ের রং দেখে মানুষকে বিচার করি না। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি। আমি এই মেয়েকেই বিয়ে করতে চাই। শুভঙ্কর, এসো আমার সঙ্গে, এসো। এক্সকিউজ মি ম্যাম, আমার আপনাকে খুব পছন্দ হয়েছে আর আমি আপনাকে বিয়ে করতে চাই। অনুষ্কা হরিশ্চন্দ্রের সঙ্গে শুভঙ্করকে দেখে অবাক হয়ে যায়। আপনি আমাকে বিয়ে করতে চান? কিন্তু কেন? আপনার সঙ্গে যিনি আছেন ইনি কি আমার ব্যাপারে কিছু বলেননি? আপনি কি আমার ব্যাপারে কিছু জানেন, নাকি না জেনেই আমাকে বিয়ে করতে চলে এসেছেন? তাছাড়া আমি দেখতে এত কালো, আপনি আমাকে পছন্দ করলেন কিভাবে? শুভঙ্কর, তুমি এনাকে চেনো নাকি আগে থেকে? এনিওয়ে, শুভঙ্কর আপনাকে চিনুক কিংবা নাই চিনুক, আমি আপনাকে যতটুকু চিনেছি আপনাকে বিয়ে করার জন্য এতটুকুই যথেষ্ট। আপনি কালো হলেও আপনি অনেক বেশি সুন্দর। প্লিজ আমাকে বিয়ে করুন। ঠিক আছে, তবুও আপনি আগে আমার ব্যাপারে সবকিছু জেনে নিন। অনুষ্কা তার জীবনের সবকিছুই হরিশ্চন্দ্রকে খুলে বলে। হরিশ্চন্দ্র সবকিছু জানার পর বলে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। থ্যাংক ইউ শুভঙ্কর। তুমি যদি অনুষ্কাকে তোমার জীবন থেকে বের করে না দিতে তাহলে হয়তো আমি অনুষ্কাকে বিয়ে করার সুযোগ কখনোই পেতাম না। অনুষ্কা, তুমি যদি আমাকে বিয়ে করো আমি সত্যিই খুব ধন্য হব। শুভঙ্কর এগুলো কিছুতেই মেনে নিতে পারছিল না। তার নিজের উপর ভীষণ পরিমাণে রাগ হচ্ছিল, তাই সে সেখান থেকে চলে যায়। অনুষ্কা কিছুদিনের মধ্যেই শুভঙ্করকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। শুভঙ্কর ডিভোর্স পেপারে সিগনেচার করতে বাধ্য হয়। কয়েক মাসের মধ্যেই হরিশ্চন্দ্রের সঙ্গে অনুষ্কার বিয়ে হয়ে যায়। বিয়ের পর অনুষ্কার জীবনের উন্নতি বহু গুণে বেড়ে যায়। সেই সঙ্গে হরিশ্চন্দ্র অনুষ্কার সঙ্গে নতুন এক ফুড ইন্ডাস্ট্রি কোম্পানির সূচনা করে। এখন অনুষ্কার জীবনে কোন রকমের দুঃখ কষ্টের জায়গা ছিল না। সে খুবই হাসি খুশি জীবন কাটাতে থাকে। অন্যদিকে অনুষ্কাকে হারিয়ে শুভঙ্কর আজীবন আফসোস করতে থাকে।